আমাদের তারেক ভাইয়ের কাছে জানবো যে তারেক ভাই আলহামদুলিল্লাহ তুরস্কে পিএইচডি করতেছেন আকসার ইউনিভার্সিটিতে, এবং উনি বেশ কিছু কনফারেন্সে বাইরে গেছেন, বিশেষ করে ইউরোপে ওনার বেশ পদার্পণ আছে। তো এবং তারেক ভাইয়ের বেশ কিছু আর্টিকেলও বিভিন্ন জার্নাল থেকে বের হয়েছে আমার জানা মতে। তো আমি তারেক ভাইয়ের কাছে জানবো, তারেক ভাই, যে আমাদের বিশেষ করে ইসলামিক শিক্ষার জন্য, ইসলামিক সাবজেক্ট গুলোর জন্য ইউরোপে আমাদের জায়গা কিরকম আছে, এবং আমরা কি করতে পারি, আমাদের বাংলাদেশের ছেলেমেয়েরা কি করতে পারে, কোনো সুযোগ আছে কিনা আপনি বলবেন। জি। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত আমি যারা লাইভ দেখছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আমরা আসলে পড়াশোনার বিভিন্ন পর্যায়ে পাড়ি দিয়ে এই পর্যন্ত যতদূর সম্ভব আমাদের সামান্য জ্ঞানে, নগণ্য জ্ঞানে যতটুকু অভিজ্ঞতা আছে তার আলোকে আমরা কিছু বলার চেষ্টা করব। প্রথমত আমি মনে করি যে সাধারণত আমরা আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, আমরা ইন্টারমিডিয়েট পর্যন্ত পাশ করার পরে সাধারণত আমরা ইউনিভার্সিটিতে পদার্পণ করি, সাধারণত উচ্চশিক্ষার জন্য। এই ক্ষেত্রে কেউ কেউ বাহিরেও পাড়ি জমায়। এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখা উচিত, মানে আমরা কোন দিকে পড়াশোনা করব। আসলে একটা জিনিস বোঝা যায় যখন একটা স্টুডেন্ট ইন্টারমিডিয়েট, সাধারণত আমাদের দেশে সায়েন্স, কমার্স, আর্টস আছে অলরেডি, এটা আমরা বুঝতে পারি কে কোন দিকে পড়াশোনার একটু ঝোঁক আছে, এটা বোঝা যায়। এই ক্ষেত্রে আরেকটা দিকে আমাদের লক্ষ্য করা উচিত যে আমি কোন বিষয়ে পারদর্শী, আমি কোন বিষয়ে আমার একটু জ্ঞানগতভাবে আমার বেশি অর্জন হয় অটোমেটিকলি, অথবা আমি এই বিষয়ের ক্ষেত্রে আমার জন্য খুবই মানে মনে হচ্ছে পছন্দনীয় হয়। এই দৃষ্টিকোণগুলো আমাদের ইন্টারমিডিয়েট থেকে, অনার্সের থেকে আমাদের এগুলো আস্তে 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 গ্রোথ হয়, মানে আমাদের মধ্যে তৈরি হয়। এখন এইখানে আমাদের একটা জিনিস করা দরকার, সেটা হচ্ছে আমরা বিদেশে এসে যেটা দেখেছি সেটা হচ্ছে যে একটা অনার্সে পরে ছেলে দেখা যাচ্ছে 5টা আর্টিকেল, এবং আলহামদুলিল্লাহ আমাদের এক ভাই আছে বাংলাদেশি, রাশিদুল হাসান, আমি তো অনেক মানে এই অভিনন্দন জানাই, অনেক অ্যাপ্রিসিয়েট করি, কারণ এই ভাই আঙ্কারা ইউনিভার্সিটিতে পড়ে, উনি ওনার মাস্টার্সে থাকা অবস্থায় মানে 10টা ওভার হয়ে গেছে, 12টা আর্টিকেল ছিল, 10 থেকে 12টা আর্টিকেল। এই জন্য ঢাকা ইউনিভার্সিটি থেকে সে অনার্স করেছে, আমাদের ইসলাম স্টাডিজে করেছিল। তাহলে আমি মনে করি যে আসলে এটা হচ্ছে সবাই মানে কি একটা ব্যক্তিগত প্রচেষ্টা। এই জন্য আমি কিছু ছাত্রবাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে যে আমাদের পড়াশোনার পাশাপাশি আমাদেরকে প্রচুর বই পড়তে হবে, এবং বই থেকেও আমি মনে করি আর্টিকেল পড়া আরো দরকার। কারণ হচ্ছে যে একটা বই লেখা হয় 5 বছর, 10 বছর, 20 বছর আগে। এটাও মানে ফান্ডামেন্টাল অথবা প্রাথমিক পর্যায়ের একটা জ্ঞান, কিন্তু আর্টিকেল গুলা তো হয় কি ঠিক ওই রিলেটেড, বর্তমানে কি ধরনের রিসার্চ, বর্তমানে এটার প্রয়োজনীয়তা কেমন, বর্তমানে এটার উপর কি ধরনের মানুষের নিড রয়েছে। এই জন্য আমাদের সমসাময়িক আর্টিকেল গুলা, এবং আপনি জানেন কেউ জানেন, অনেক সময় বাংলাদেশে আমাদের অনেক ভাইরা বিভিন্ন যে আর্টিকেলের জার্নাল, বিভিন্ন সাইট, ওয়েবসাইট, এগুলো অনেকে জানে না। কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমি এখানে একটা রিসার্চ সেন্টার কাজ করার কারণে আমি দেখলাম ইসলামী ইকোনমিক্স এর রিসার্চ সেন্টার কাজ করতে গিয়ে সারা ওয়ার্ল্ড ইসলামী ইকোনমিক্স এর 75টার উপর রিসার্চ সেন্টার আছে, অথচ আমি কাজ করার আগে আমি জানতাম না। এখন একবার পাবলিকেশনে দেখা যাচ্ছে মিনিমাম 8-10টা আর্টিকেল থাকে। তাহলে আপনি চিন্তা করেন কতগুলো আর্টিকেল প্রত্যেক বছরে এবং পাবলিশ হচ্ছে। তাহলে এই জন্য এখন সব জায়গায় কিন্তু পিডিএফ পাবেন, কারণ আগে এক সময় ছিল কোথায় পাবলিশ হয়েছে আমি কিভাবে পাবো, একটা আমেরিকা পাবলিশ হলে আমি কিভাবে পাবো, কিন্তু এখন এই সীমাবদ্ধতা নেই। এখন আপনি অনলাইনে জার্নালের ওয়েবসাইটে গিয়ে আপনি ওই আর্টিকেল গুলো, আপনার রিলেটেড আর্টিকেল গুলো আপনি পড়বেন। বই এবং আর্টিকেল অবশ্যই পড়বেন। যারা রিসার্চার, যারা উচ্চতর শিক্ষার জন্য আগ্রহী, তারা এটা আমি মনে করি যে কলেজ থেকে শুরু করা দরকার, ইন্টারমিডিয়েট থেকে আস্তে আস্তে শুরু করা দরকার। ওই ইন্টারমিডিয়েট থেকে শুরু করলে হবে কি আপনি আস্তে আস্তে অনার্সে গিয়ে কোন সাবজেক্টে পড়বেন, কোন দিকে পড়বেন, আপনার একটা দিক ঠিক হয়ে যাবে। তারপরে যেটা হচ্ছে অনলাইন লাইব্রেরি, আমরা লাইব্রেরিতে যাব, যেমন অনেকে বলতে এখন তো লাইব্রেরি বন্ধ, তাহলে এখন অনলাইন লাইব্রেরি, প্রচুর অনলাইন লাইব্রেরি আছে যেখানে আপনি পিডিএফ সহ প্রচুর বই পাবেন, আপনি এটা পড়তে পারেন। এরপর হচ্ছে রিসার্চ মেথোডোলজি, আপনাকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। রিসার্চ মেথোডোলজি না জানলে আপনি টোটালি আগাইতে পারবেন না। অর্থাৎ রিসার্চ মেথোডোলজি জানার কারণে আপনি যে আর্টিকেল গুলো পড়বেন, এগুলোর পড়ার মাধ্যমেও কিছু অটোমেটিক শিখে যাবেন, মানে কিভাবে কোন ধাঁচে লেখা হয়েছে। এরপর রিসার্চ মেথোডোলজি লেখার ক্ষেত্রে আপনার
এন্ডনোট, জোটেরো, মাইক্রোসফট ওয়ার্ড, চিতাবি, এগুলো কতগুলো সফটওয়্যার আছে। এগুলো ইউজ করলে আপনি একটা লেখা সুন্দরভাবে অর্থাৎ একটা আর্টিকেল আপনার থিসিস লেখার জন্য এগুলো সহযোগী হয়ে যাবে। এবং কি আপনি আরো সুন্দর একটা বিষয়, ধরুন আপনি কিভাবে এগুলো ইউজ করবেন, আপনি ইউটিউবে সার্চ করবেন, ইউটিউবে ভিডিও আছে, সার্চ করবেন কিভাবে এটা ইউজ করছে। আমি কিছু ভিডিও আমার ব্যক্তিগতভাবে তৈরি করেছি, আমি কখনো ভিডিও এডিটিং করি না, কিন্তু ইউটিউব থেকে দেখে তৈরি করেছি। অর্থাৎ এখন কোনো জিনিসের সীমাবদ্ধতা নাই, এটাও আপনাদের এই সফটওয়্যার গুলো জানা দরকার রিসার্চ মেথোডোলজির পাশাপাশি। এটা হচ্ছে যে স্টাডি, আমি প্রথমত বলছি যে 1 নম্বর হলো স্টাডি, আমাদের স্টাডি করতে হবে। স্টাডির মাধ্যমে আমাকে এরপর দ্বিতীয় স্টেপ হচ্ছে বি প্রিপেয়ার, অর্থাৎ আমাকে তৈরি করতে হবে। এবারে তৈরির বিষয় আসি। তৈরির বিষয় হচ্ছে যে আপনি প্রথমে হচ্ছে যে আপনি যদি কোথাও অ্যাপ্লাই করেন, দেখবেন এখানে আপনাকে প্রপোজাল, প্রথমে আপনি যদি কোথাও অ্যাপ্লাই করেন মোটিভেশন লেটার, প্রপোজাল, এটা মাস্ট লাগবে। কারণ আপনি কি বিষয় করতে চান, ওই যে আমি যে বললাম যে আগে আপনি যেমন মোটিভেশন লেটার কিভাবে লেখে, প্রথমে আপনি যে সকল বিষয় ভালো সেগুলো উল্লেখ করবেন, আমি এই বিষয় খুব ভালো, তাইলে এই বিষয়ের মধ্যে আমি এই বিষয়ে কাজ করতে চাই। এগুলো এই প্রপোজাল একটা নির্দিষ্ট বিষয়ের উপর হবে, আর প্রপোজাল লেটার আপনি একটা মানে সামারি করে এটা লিখবেন যে আমি এই বিষয়ে কাজ করতে চাই বা আমি এই বিষয়ে ভালো। এরপর আসেন অ্যাপ্লিকেশন, কভার লেটার আছে, রেফারেন্স লেটার খুব গুরুত্বপূর্ণ। আমাদের ভাইদেরকে আমি অনুরোধ করবো আপনার রেফারেন্স লেটার, যারা বিশেষ করে প্রফেসর আছে, আমাদের অনেক সময় কি হয় আমরা ইউনিভার্সিটি কলেজে পড়ি, বড় বড় প্রফেসরদের সাথে যেতে চাই না, সাই ফিল করি না। আপনি আপনার ইউনিভার্সিটির আপনার কলেজের সর্বোচ্চ একদম প্রিন্সিপালের সাথে যাই একদিন দেখা করবেন, এটা খুবই দরকার আমাদের। মানে আপনার ক্রিয়েটিভিটি আপনার এটা আপনি দেখাবেন, মানে আপনার ক্রিয়েটিভিটি ফুটে আসতে হবে। তখন গিয়ে আপনি যদি বিভিন্ন প্রোগ্রামে যান, বিভিন্ন জায়গায় আপনার ওনাদের সাথে দেখা হয়, তখন আপনি যদি একটা প্রপোজাল, যেমন আমি আপনাকে একটা উদাহরণস্বরূপ বলি, এখানে যখন টিকার ভাইস প্রেসিডেন্ট এবং তুর্কিশ মার ফাউন্ডেশন, আমি তুর্কিশ প্রেসিডেন্টের যখন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর এশিয়ান গুরচান হোজামের সাথে আমি দেখা করছি, আমি এমনি কিউরিওসিটি বোধ বললাম যে স্যার আমি যদি কখনো আপনার রেফারেন্স ইউজ করি কোনো সমস্যা হবে? বল না না না, তুমি আমার সাথে, তুমি তো ভালো আমাদের একজন রিসার্চার, তুমি আমাদের দেশের একজন স্টুডেন্ট, তুমি কেন ইউজ করতে পারবে না? মানে ওরা অনেক উদার, মানে ওরা মনে করে যে তুমি এই ছেলেটা যদি আমার একটা রেফারেন্স ইউজ করে যদি ভালো একটা যেতে পারে তাহলে তো আমাদের লাভ, আমাদের সম্পদ। এই বিষয়গুলো আমাদের দেশে আবার অনেক সময় প্রফেসরদের অনেক সীমাবদ্ধতা আছে, অনেকে রেফারেন্স লেটার দিতে চায় না, একটু ইতস্ত ফিল করে না, এটা আমাদেরকে উদার হওয়া দরকার। মানে আমাদের স্টুডেন্টদেরকে আমরা যদি, আমাদের ভাইদেরকে আমরা যদি অ্যাপ্রিসিয়েট না করি, আমরা যদি এগিয়ে নিয়ে যাই, তাহলে কে এগিয়ে নিয়ে যাবে? এরপরে আরো অনেক সময় এগুলোর মধ্যে লেখার মধ্যে অনেক সময় আপনারা বিভিন্ন দেখতে পাবেন, যেমন লেটার অফ ইন্টেন্ট আছে, স্টেটমেন্ট অফ পারপাস, মানে বিভিন্ন ধরনের লেখা থাকে, কিন্তু এগুলো এক হিসেবে মোটিভেশন লেটার হিসেবেই বলা হয়ে থাকে। তাহলে দ্বিতীয় নম্বর গেল। এরপর তৃতীয় নম্বর হচ্ছে ইউনিভার্সিটি এবং আদার রিসার্চ, অর্থাৎ আমাদের ইউনিভার্সিটিতে আপনি দেখেন আপনি কোথায় পড়বেন, প্রথমে আপনি যে কোনো দেশের প্রথম টপ ইউনিভার্সিটি গুলো দেখবেন, তুর্কি হোক, ইউরোপ হোক, আমেরিকা হোক, টপ ইউনিভার্সিটি গুলো দেখবেন, দেখে ওই ইউনিভার্সিটি গুলোতে যাবেন, যাওয়ার পরে আপনি ওখানে আপনার সাবজেক্টে যাবেন। এখন সাবজেক্টের থেকে ভিন্ন হলো সোশ্যাল সায়েন্স বিশেষ করে, অথবা যারা ইসলামিক স্টাডিজে পড়েন তারা ঠিক ইসলামিক স্টাডিজ না থাকলেও থিওলজি থাকবে অথবা ডিভিনিটি থাকবে, অর্থাৎ অন্য অন্য নামে থাকে। অর্থাৎ আপনি এই, এবং কি ওখানে আবার রিসার্চ সেন্টার, আমি যেটা বলছি রিসার্চ সেন্টার থাকে অনেক সময়, আমাদের দেশের এখানে একটু ভিন্ন আছে, আমি একটু ভেঙে দিই। বাহিরে মাস্টার্স এবং পিএইচডিটা ফ্যাকাল্টির আন্ডার হয় না, আমাদের দেশে সবকিছু একটা ফ্যাকাল্টির আন্ডারে হয়। এই কারণে অনেক স্টুডেন্ট ফ্যাকাল্টির মধ্যে খোঁজাখুঁজি করে পায় না, আপনাকে যেতে হবে ওদের ইনস্টিটিউশনে যেতে হবে, অথবা রিসার্চ সেন্টারে যেতে হবে, ওখানে মাস্টার্স এবং পিএইচডি গুলোকে প্রোভাইড করা হয় সাধারণত তুর্কি সহ ইউরোপের এইসব অঞ্চলে। সেই ক্ষেত্রে যেমন তুর্কিতে কেউ যদি যান, আপনি সেখানে গেলে দেখবেন যে এখানে তুর্কিশ ভাষা আছে, আপনি বলছেন ইংরেজি ভাষাগুলো তার ইনফরমেশন তো আসতেছে না, না আপনি এটা করবেন না, আপনি কি করবেন তুর্কিশ ভাষায় দেখবেন, কারণ সব ইনফরমেশন আবার ইংলিশ করে দেওয়া হয় না। সেক্ষেত্রে আপনি গুগলে গিয়ে একটু দেখবেন প্রয়োজন, অথবা আপনি ক্রোম ইউজ করলে অটোমেটিক ইংলিশ হয়, সেখানে দেখতে পারেন। এরপরে স্কলারশিপের ব্যাপারে যেটা আসছে সেটা হচ্ছে যে আপনি স্কলারশিপের অনেকগুলো সাইট আছে অলরেডি, একদম কতগুলো আছে ফুল ফান্ডেড স্কলারশিপ। এই ক্ষেত্রে আমি ইউরোপের যেহেতু গিয়েছি, ইউরোপের কয়েকটা কথা না বললেও না, সেটা হচ্ছে দ্য স্কলারশিপ, আপনারা জানেন ইরাসমুস মুন্স, যেটা এটা একটা স্কলারশিপ আছে। এরপরে জার্মানির বার্লিন গ্রাজুয়েট স্কুল মুসলিম কালচার, এরা কিন্তু স্কলারশিপ দিয়ে থাকে। এরপর ফ্রান্সের আছে এক্স মার্সেলিস ইউনিভার্সিটি, এটাতে স্কলারশিপ রয়েছে। নরওয়ের সেন্টার ফর মিডল ইস্ট অ্যান্ড ইসলামিক স্টাডিজ
যেটা আপনার ইউনিভার্সিটি অফ বার্লিন এখানে রয়েছে। এরপরে আছে হাঙ্গেরিতে গভর্নমেন্ট স্কলারশিপ রয়েছে, একদম গভর্নমেন্ট থেকে ব্যাচেলর এবং মাস্টার্স ডক্টরাল পিএইচডির মতো তুর্কির মতো দেওয়া হয় হাঙ্গেরি থেকে। এরপর অস্ট্রিয়ার মধ্যে আছে দ্য ইউনিভার্সিটি অফ ভিয়েনা, এখানে থিওলজিক্যাল স্টাডিজ আছে। এটা ছাড়া আরো কিছু আমি সংক্ষেপে উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে ইউকে তে রয়েছে অক্সফোর্ড সেন্টার ফর ইসলামিক স্টাডিজ রয়েছে, অস্ট্রেলিয়াতে রয়েছে দ্য ইউনিভার্সিটি অফ মেলবোর্নে রয়েছে গ্রাজুয়েট রিসার্চ স্কলারশিপ, কানাডাতে রয়েছে গ্রাজুয়েট সেন্টার অফ থিওলজিক্যাল স্টাডিজ, ইউএসএ হার্ভার্ড ইউনিভার্সিটিতে রয়েছে ফ্যাকাল্টি অফ ডিভিনিটি স্কুল অফ থিওলজি এটা রয়েছে, কাতারে রয়েছে হামাদ বিন খালিফ ইউনিভার্সিটি, হংকং এ রয়েছে রিসার্চ গ্রান্ট কাউন্সিল, এরপরে ইউনাইটেড আরব আমিরাত রয়েছে স্কলারশিপ ফর ইন্টারন্যাশনাল পিএইচডি স্টুডেন্ট গ্রাজুয়েট রিসার্চ স্কলারশিপ, এরপর ব্রুনাইতে রয়েছে ইউনিভার্সিটি ব্রুনাই দারুসালাম ওনাদের গ্রাজুয়েট স্কলারশিপ। অর্থাৎ আমি জাস্ট সংক্ষেপে কয়েকটা উল্লেখ করলাম যেগুলা এই সকল স্কলারশিপ অর্গানাইজেশনের সাথে আমার ব্যক্তিগতভাবে ইমেল আদান প্রদান হয়েছে, তাদের কথা শুধু বললাম। স্কলারশিপের সার্চটা হচ্ছে যে ওই ইউনিভার্সিটির মতোই, ইউনিভার্সিটি এবং টিচার দুইটা একসাথে যোগাযোগ করবেন, তাহলে আপনার জন্য অনেক অপরচুনিটি। যখন টিচারের একটা মিটিং এ বসবে, ইউনিভার্সিটি থেকে ফাইল পাঠাবে যে এই স্টুডেন্ট অ্যাপ্লিকেশনের জন্য, টিচার যখন মনে করবে যে হ্যাঁ এই স্টুডেন্ট তো আমার সাথে যোগাযোগ করছে, তখন টিচার এটাকে প্রিপেয়ার করবে। এরপরে হচ্ছে যে আপনার এই সকল কাজের মধ্যে আরেকটা জিনিস করতে পারেন যেটা ইন্টারন্যাশনালি যোগাযোগের জন্য, সেটা হচ্ছে সামার স্কুল এবং কনফারেন্স। সামার স্কুল আমি সংক্ষেপে কয়েকটা সামার স্কুলের নাম বলবো ইন্টারন্যাশনাল, সেটা হচ্ছে যে আপনার এটা নরওয়েতে আছে অসলোতে দ্য ইন্টারন্যাশনাল সামার স্কুল, হাঙ্গেরিতে আছে ইন্টারন্যাশনাল উইক, জার্মানিতে আছে ইন্টারন্যাশনাল সামার ইউনিভার্সিটি ইন ফুলদা জার্মানি, তুর্কিতে রয়েছে কয়েকটা সামার স্কুল, এবং আমাদের ইলিমেরও ইন্টারন্যাশনাল একটা সামার স্কুল রয়েছে। এরপরে ইউএসএ আছে হাসান সামার লিডারশিপ ইনস্টিটিউশন, এরপরে আপনার রাশিয়াতে ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার ফোরাম একটা আছে, যেটা সবচেয়ে সারা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় মানে সোশ্যাল অ্যাক্টিভিটিস এর প্রোগ্রাম। এটা মরক্কোতে অ্যারাবিক সামার স্কুল, এটা অনেক লং টাইম, মনে হয় 1 মাস বা 1.5 মাসের আমি সিলেক্ট হয়েছিলাম, সময়ের কারণে যেতে পারি নাই। এছাড়া আরো অনেকগুলো রয়েছে যেগুলো আমাদেরকে একটু পটেনশিয়াল হতে হবে, পটেনশিয়াল হইলে আমরা আস্তে আস্তে আমরা এগুলোতে বিভিন্ন সামার স্কুলে গেলে হয় কি আপনি ওখানে অনেক রিসার্চারের সাথে অটোমেটিক দেখা হয়ে যাবে। এখন দেখা হলে হবে কি কার থেকে কি আপনি পেতে পারেন বলা যায় না, এইভাবে অনেক একটা লিঙ্ক হয়ে যায়, এইভাবে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন আপনার অবদান রাখতে পারবেন। এরপর ইন্টারন্যাশনাল কনফারেন্স আমি যেগুলোতে নর্মালি গেছি, বার্লিনে ইন্টারন্যাশনাল কনফারেন্সটা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি। এটাতে গেলে আপনি আস্তে আস্তে, এবং ইউরোপীয় ইউনিয়নের কতগুলো প্রোগ্রাম আছে, ইউরোপীয় ইউনিয়নের প্রোগ্রামগুলো সাধারণত বাহির থেকে কম নেই, ইউরোপীয় ইউনিয়নের কান্ট্রিগুলো থেকে নেই, তুর্কি থেকে নেই। আমি তুর্কিদের সাথে অ্যাটেন্ড করছিলাম, যেটা আমি এখানে পড়াশোনা করি। কিন্তু আপনারা ইউরোপীয় ইউনিয়নের যে সকল প্রোগ্রাম ইন্টারন্যাশনালি থাকবে ওগুলোতে অ্যাপ্লাই করবেন। আর যারা যেগুলো ওদের বিতর্কত হয় এগুলো একটু প্রজেক্ট আকারে হয়, অর্থাৎ 30 জন 40 জনের বেশি প্রজেক্টে নেয় না, এগুলা কান্ট্রি লেখা থাকে, নির্দিষ্ট কান্ট্রি লেখা থাকে যারা অ্যাপ্লাই করবে। এই এরপরে আপনার ফেস্টিভ্যাল উইকে এটা কিন্তু সবাই যেতে পারবে, এটা ইন্টারন্যাশনালি, এটা শুধু নাম বলবো, নরওয়ের আছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফেস্টিভ্যাল, এরপর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট উইক আছে জার্মানি, রোমানিয়া, সার্বিয়া, এরপর জার্মানিতে আরেকটা আছে, জার্মানিতে 2টা ফেস্টিভ্যাল হয়, এরপর স্লোভানিয়া আছে, আর অনেক দেশে, এবং ইতালিতে একটা হয় ওয়ার্ল্ড মেরিট সামিট, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে শুধুমাত্র নরওয়ের যে ফেস্টিভ্যাল বললাম এটাতে ফুল স্কলারশিপ দিয়ে থাকে, আর বাকি যতগুলো বলছি এগুলাতে কোথাও পুরোপুরি ফুল না দিলেও কোথাও হাফ, কোথাও থার্ড, মানে 3/1 এরকম স্কলারশিপ দিবে আশা করি আপনার সিভির উপর বা আপনার লেখালেখির উপর। এই ক্ষেত্রে আপনারা অ্যাপ্লিকেশন করার সময় মোটিভেশন লেটার খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে আমাদের এখানে এক ভাই, আমি গতকালকেও বলছিলাম, বাহারুদ্দিন ভাই, উনি একদিন বলছিল, যিনি ইউএস থেকে পিএইচডি করেছে এবং কি উনি বর্তমান তুর্কিতে টুবিটাকের বড় একজন ফেলো রিসার্চার, উনি বলছে যে উনি রিসার্চ লেটার এবং মোটিভেশন লেটার এগুলো 2-3 সপ্তাহ মানে একটা লং টাইম ধরে লিখেছে। মানে আপনাকে হঠাৎ করে আজকে অ্যাপ্লাই করব, এই অ্যাপ্লাই করার সময় আপনাদেরকে আরেকটা বুদ্ধি বলি, সেটা হলো আপনি প্রথমে যাচাই করবেন কি কি ইনফরমেশন লাগবে এবং কি পুরো ফর্মও দেখে ফেলবেন, ফর্ম দেখে কি কি লাগে সেগুলো আগে জোগাড় করে ফেলবেন, আর তাড়াহুড়া করা যাবে না। আর আমাদের বাংলাদেশের একটা সমস্যা কি জানেন, মানে যেদিন শেষ ওই দিনে করতে বসে, মানে এটা একটা সমস্যা, এটা করা যাবে না। আপনি যখনই দেখবেন যে বা যখন ইনফরমেশন পাবেন তখন থেকে আপনার একটা
কি ইয়া হয়ে যাবে যে না আমি এটা তো করবোই, মানে আপনার আসলে কনসেন্ট্রেশনের উপর আল্লাহ রাব্বুল আলামিন অ্যাকসেপ্ট করে। কিন্তু আপনার হইলো যে করলে করলাম, না হইলো হইলো, না হইলে নাই, এরকম মানে দুদুল্যমানের মধ্যে অ্যাপ্লাই করেও আমি মনে করি সময় লস।